ভ্যালু অ্যাডেড সার্ভিস নিয়ে মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে ইচ্ছেমতো রেভিনিউ আদায়ের অভিযোগ। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা। নীতিমালা করার আশ্বাস। লাগেজ দুর্ভোগে নাকাল বাংলাদেশ বিমানের যাত্রীরা। অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। সীমাবদ্ধতা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। সুযোগ সুবিধা ছাড়াই কক্সবাজারের নামে বেনামে গড়ে উঠেছে অসংখ্য হোটেল। মৌসুম বুঝে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ। এক্সক্লুসিভ জোন গড়ে তোলার কথা জানালেন পর্যটন কর্পোরেশন। এবং মুকুলে মুকুলে ভরে গেছে চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলো। এবারও বাম্পার ফলনের আশা। পোকার আক্রমণ ঠেকাতে বালাইনাশক ব্যবহারের পরামর্শ গবেষকদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্য। আর আপনাদের সঙ্গে আছি আমি সানবের রূপল। মুঠোফোনের এসএমএস এর মাধ্যমে পরিচালিত ভ্যালু অ্যাডেড সার্ভিস ভাস ব্যবসায় অসহযোগিতার অভিযোগ উঠেছে মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে। ভাস নীতিমালা না থাকায় মোবাইল অপারেটররা নিজেদের ইচ্ছে মতো রেভিনিউ শেয়ার করছে বলে অভিযোগ কন্টেন্ট প্রোভাইডারদের। এ কারণে মোবাইল ফোন গ্রাহকদের জন্য নতুন নতুন কন্টেন্ট তৈরি করে দেশীয় ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তবে সম্ভাবনাময় এই শিল্পের জন্য শিগগিরই একটি ভাস নীতিমালা করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। বিস্তারিত তানিন মেহেদের রিপোর্টে। নির্দিষ্ট শর্টকোডের মাধ্যমে মুঠোফোনের এসএমএস এর মাধ্যমে দেয়া সেবা ভ্যালু অ্যাডেড সার্ভিস ভাস হিসেবে পরিচিত। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য, ব্রেকিং নিউজ, যোগাযোগ, পর্যটন সহ বিভিন্ন তথ্য জানতে মুঠোফোন গ্রাহকরা এই সেবা নিয়ে থাকেন। দেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা গ্রাহকদের সেবা দিতে প্রতিনিয়ত নতুন নতুন কন্টেন্ট তৈরি করছেন। তবে এসব কন্টেন্ট গ্রাহকদের কাছে পৌঁছে দিতে মোবাইল ফোন অপারেটরদের সহায়তা নিতে হয়। আর এই সহায়তা দিতে গিয়েই নিজেদের ইচ্ছেমতো রেভিনিউ শেয়ারিং এর অভিযোগ তাদের বিরুদ্ধে। আমি 8 কোটি মোবাইল গ্রাহকের কাছে নানা ধরনের কন্টেন্ট পৌঁছাতে পারি, কিন্তু আমার পৌঁছানোর রাস্তাগুলো এখনো পর্যন্ত মসৃণ না। টেলকোগুলো কোনো গাইডলাইন মেনে চলে না, তার স্বেচ্ছাচারীদের উপর নির্ভর করতে হয়। সমস্ত ব্যবসায়ী যদি তারা একাই করতে চান, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে আমাদের ছোট এবং মাঝারি যেসব ছোট ছোট ব্যবসা গড়ে তোলার চেষ্টা করছে, এই ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা বিশেষ করে যেমন ধরেন ই-কমার্স কিংবা ভ্যালু অ্যাডেড সার্ভিস। সম্ভাবনাময় এই শিল্প রক্ষায় 2012 সালে একটি খসড়া ভাস নীতিমালা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠায় বিটিআরসি, কিন্তু 4 বছরেও পূর্ণাঙ্গ নীতিমালা তৈরি হয়নি। তবে খসড়া নীতিমালাটি যাচাই বাছাই করে শিগগিরই একটি পূর্ণাঙ্গ ভাস নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানালেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী। খুব কম সময়ের একটি সময়সীমা দিয়েছি যে এর মধ্যেই এটা ফাইনালাইজ করে পাঠানো উচিত। ব্যাস গাইডলাইনে আমরা ন্যূনতম একটা সীমানা করে দেব যে সরকার নির্ধারিত এই সীমানাই হচ্ছে সর্বশেষ সীমা, যেন কখনোই কেউ ক্ষতিগ্রস্ত না হন বা এই কম্পিটিটিভ মার্কেটে যেন কোনো পক্ষ অপর পক্ষকে ক্ষতিগ্রস্ত না করতে পারেন। কন্টেন্ট প্রোভাইডারদের তথ্য অনুযায়ী বর্তমানে দেশে প্রায় 200 কোটি টাকার মোবাইল কন্টেন্টের বাজার রয়েছে। কর্মসংস্থান হয়েছে অন্তত লক্ষাধিক তরুণের। সঠিক নিয়মে ব্যবসা পরিচালিত হলে এটি হাজার কোটি টাকার শিল্পে পরিণত হতে পারে বলে মনে করেন তারা। তানিন মেহেদি, সময় সংবাদ, ঢাকা। লাগেজ দুর্ভোগে নাকাল বাংলাদেশ বিমানের যাত্রীরা। বিমানবন্দরে নামার পর অপেক্ষায় থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এরপরও মালামাল বুঝে পাচ্ছেন না বলে অভিযোগ অনেকের। এই অবস্থার জন্য বিমান অব্যবস্থাপনাকে দায়ী করছেন পর্যবেক্ষকরা। যাত্রীদের হাতে যৌক্তিক সময়ের মধ্যে লাগেজ পৌঁছে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিমানের চেয়ারম্যান। তারেকুজ্জামান শিমুলের রিপোর্ট। প্রায় 3 বছরের স্বজনহীন প্রবাস জীবন শেষে মধ্যপ্রাচ্য থেকে দেশে ফিরেছেন সুমন মিয়া। বিমানে ওঠার পর চেনা মুখের পরিচিত বুলিতে যে ভালো লাগা তৈরি হয়েছিল, নামার পর তার অনেকটাই ম্লান হয়েছে বিমানবন্দরের লাগেজ দুর্ভোগে। এতদিন পরে দেশে ফিরলাম, এখানে আসি ভোগান্তি, লাগেজ টোকায় পাই না। আমার লোক আসি অপেক্ষা করতে আছে, না জানি চলেও গেছে, আমি বলতে পারি না সঠিক। কেবল সুমন মিয়াই নন, এই বাস্তবতার মুখোমুখি হওয়াটাই যেন এখন নিয়তি হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ বিমানে চড়া অন্য সব যাত্রীর। দিন দিন অব্যবস্থায় বাড়তেছে। ইমিগ্রেশন পার হলাম, ট্রলি নেই, ট্রলির জায়গায় 2 ঘন্টা ভিতরে দাঁড়ায় থাকা। আমি নিজে এয়ারপোর্ট থেকে বেরোয়, আমি না সমস্ত যাত্রী আজকে এয়ারপোর্ট থেকে বেরিয়ে মেইন রোড পর্যন্ত যায় ট্রলি আনছে। কুয়েতে আসলে সাথে সাথে মালটা পাওয়া যায়, কিন্তু বাংলাদেশ বিমানে আসছে দেখেন না, 10টা বাজে বিমান আসছে, এখন মাল আমরা এই যে পাইলাম 4 ঘন্টা লাগে মাল পাইতে।
বিমানের হিসাব মতে গত 3 বছরে তাদের যাত্রীর সংখ্যা বেড়েছে প্রায় 8 লাখ। এর মধ্যে কেবল গত বছরই বেড়েছে 3 লাখ। কিন্তু খুব একটা বাড়েনি যাত্রী সেবার মান। ইমিগ্রেশন শেষে বেসরকারি ও বিদেশি বিমানের যাত্রীরা যেখানে 2 থেকে আড়াই ঘন্টার মধ্যে মালামাল সব বুঝে পাচ্ছেন, সেখানে বাংলাদেশ বিমানের যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত। অথচ বিমানকে লাভজনক করার জন্য গত কয়েক বছরে বিনিয়োগ করা হয়েছে 10,000 কোটি টাকারও বেশি। লোকসংযোগের অবসান ঘটিয়ে লাভের ধারায় ফিরে আসছে গত কয়েক বছরে বিমানের বহরে যুক্ত হয়েছে নতুন 6টি এয়ারক্রাফট। খুব শিগগিরই আরও 4টি যুক্ত হতে যাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে বিশেষজ্ঞরা মনে করছেন শুধুমাত্র বিনিয়োগ করে নাই, বরং যাত্রী সেবার দিকে বেশি মনোযোগী হওয়া গেলেই পুরোপুরি লাভের ধারে ফিরে আসবে বাংলাদেশে। ব্যবস্থাপনার সমস্যা আছে, প্ল্যানিং এর অভাব, দূরদৃষ্টিতার অভাব আছে। প্রফেশনাল সিদ্ধান্ত নিতে হবে, কমার্শিয়াল ডিসিশন নিতে হবে। কমার্শিয়াল ডিসিশনের জন্য যা কিছু করার দরকার সেইভাবে নিতে হবে। বেল্টের স্বল্পতা সহ নানা কারণে লাগেজ জট সৃষ্টি হচ্ছে জানিয়ে বিমানের চেয়ারম্যান বলছেন সমস্যা সমাধানের সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। বেল্টের স্বল্পতা আছে, ইকুইপমেন্টের স্বল্পতা আছে। আমরা চেষ্টা করছি আগামী 3 মাসের ভিতর আমরা ফার্স্ট লাগেজ 30 মিনিটের মধ্যে লাগেজ বেল্টে আসবে এবং শেষ লাগেজ 80 থেকে 90 মিনিটের মধ্যে আসবে। এছাড়া দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আচরণে পেশাদারিত্ব আনতে বিমানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। জলবায়ু পরিবর্তনকে বৈশ্বিক নিরাপত্তার জন্য অন্যতম হুমকি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এটি মোকাবিলায় বিশ্ব সম্প্রদায়কে এক হয়ে কাজ করতে হবে। শনিবার জার্মানিতে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জলবায়ু বিষয়ক প্যানেলে আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী। বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতি বছর অভিবাসী হচ্ছে লাখো মানুষ, নিরাপত্তা ঝুঁকিতে পড়ছে বিশ্ব। এর আগে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা ইস্যুতে বিশ্ব নেতাদের সহায়তা চান শেখ হাসিনা। জার্মানি থেকে চিত্র সাংবাদিক রেজাউল হকের পাঠানো ছবিতে রিপোর্ট। বর্তমান বিশ্বের নিরাপত্তা বিষয়ক আলোচনার থিঙ্ক ট্যাঙ্ক কনফারেন্স খ্যাত মিউনিখ নিরাপত্তা সম্মেলন বা এমএসসিতে বাংলাদেশের কোনো সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার স্থানীয় সময় দুপুরে মিউনিখের বেইরিশার হোফ হোটেলে ক্লাইমেট সিকিউরিটি গুড কপ ব্যাড কপস শীর্ষক প্যানেল আলোচনায় অংশ নেন সরকার প্রধান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে উল্লেখ করেন, বৈশ্বিক ও জাতীয় নিরাপত্তায় বড় সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছে জলবায়ু পরিবর্তন। বলেন, এর প্রভাবে অভিবাসীদের সংখ্যা প্রতিনিয়তই দীর্ঘ হচ্ছে। ক্লাইমেট ইনডিউসড মাইগ্রেশন, মিলিয়ন্স আর ফোর্সড টু মুভ internally and internationally because of climate change. This is direct bearings on social and economic resources. জলবায়ুর বিরূপ প্রভাবে বৈশ্বিক অর্থনীতিতে যে পরিবর্তন আসছে সেটি সামাল দিতে বিশ্ব নেতাদেরও আহ্বান জানান শেখ হাসিনা। Climate change is a global issue and its solution should also be global. It requires combined, concerted and coherent actions. এর আগে নিরাপত্তা সম্মেলনের মূল আনুষ্ঠানিকতার ফাঁকে স্থানীয় সময় বেলা 12:30টার পর হোটেল বেইরিশার হোফের অ্যাটিলিয়ার রেস্টুরেন্টে জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে ঘণ্টাব্যাপী দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে বাংলাদেশের সন্ত্রাসবাদ দমন, আর্থসামাজিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন সহ দুই নেতা কথা বলেন মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করা রোহিঙ্গা ইস্যুতেও। রোহিঙ্গাদের পুনর্বাসনে প্রধানমন্ত্রী বিশ্ব সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব। মিয়ানমার যাদেরকে পুশ করা হয়েছে তাদের অবস্থা সম্পর্কে উনি জানতে চান জার্মানির চ্যান্সেলর। সেখানে আমাদের প্রধানমন্ত্রী বর্তমান অবস্থাটা বলেছেন, তাদেরকে রক্ষা করার জন্য আপাতত উনি একটা জায়গা ঠিক করেছেন, সেই জায়গাতে তাদের রাখা হবে। তো এই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়েছেন সাহায্য করার জন্য। এছাড়াও অ্যাঙ্গেলা মার্কেল ও শেখ হাসিনার বৈঠকে সন্ত্রাসবাদ দমনে দুদেশ একসাথে কাজ করতে একটি সমঝোতায় স্বাক্ষর করেছেন বলেও ব্রিফিংয়ে জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। এরপর স্থানীয় সময় রাত 8টার কিছু পরে হোটেল ম্যারিয়ট থেকে সফর সঙ্গীদের নিয়ে মিউনিখ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় সংবাদ, মিউনিখ, জার্মানি।
আগামী মাসে সিলেটে জাতীয় রাজস্ব বোর্ডের নিজস্ব ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান মোহাম্মদ নজিবুর রহমান। গতকাল সিলেটের একটি হোটেলে জেলা কর আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদের সভায় তিনি এই ঘোষণা দেন। মাননীয় অর্থমন্ত্রী এলাকা, মাননীয় প্রতিমন্ত্রী এলাকা, এখানে একটি বহুতল বিশিষ্ট আইকনিক রাজস্ব ভবন শহরের কোথাও গুরুত্বপূর্ণ জায়গাতে সেই স্থাপনাটি হতে পারে, এবং যদি হয় আমার পরিকল্পনা হবে আগামী মার্চ মাসের মধ্যে মাননীয় অর্থমন্ত্রীকে দিয়ে তার একটি ভিত্তিপ্রস্তর স্থাপন। কারো ক্ষতি না করে দেশের সার্বিক উন্নয়ন প্রক্রিয়ায় সব শ্রেণীর মানুষের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ, যা মোকাবেলায় দরকার সরকারি বেসরকারি উদ্যোগের কার্যকর সমন্বয়। এমন মন্তব্য করেছেন পিকেএসএফ এর চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান। গতকাল রাজধানীর ধানমন্ডিতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। একজন তরুণ শিক্ষা জীবনে কিভাবে একজন উদ্যোক্তা হয়ে উঠতে পারে তার দিক নির্দেশনা বিষয়ক বইটি লিখেছেন ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান সবুর খান। অনুষ্ঠানে বাংলাদেশে বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ নির্বাহী পরিচালক কাজী আমিনুল ইসলাম জানান, যে কোনো নতুন উদ্যোগের পেছনে বাধা নয়, সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করছে সরকার। তরুণ প্রজন্ম একটা বিশাল 5.5 কোটি 5 কোটি, তার অধিকাংশ কাজ নেই। তাদেরকে যদি আমরা সুযোগ সৃষ্টি করে দিতে পারি তাহলে তারা উদ্যোক্তা হবে, কেউ কেউ অন্য জায়গায় কাজ করবে। পরিচ্ছন্নতা কর্মীদেরকে কেউ মানুষ মনে করে না, তারা পরিষ্কার করে রাস্তা রাখে বলে আমরা সুন্দরভাবে চলতে পারি, গন্ধ নাই, কিন্তু তাদেরকে আমরা একেবারেই মানুষ মনে করি না। তাদেরকে এখনো 70 টাকা না 80 টাকার কত বেতন দেওয়া হয়। মানুষের জন্য কিছু কাজ করা সম্ভব, কিন্তু লোভ লালসের জন্য শুধু নিজের অগ্রগতিটাই দেখি, আর বাইরে আমি কিছুই দেখি না। প্লাস্টিক কোম্পানিগুলো শিল্পনগরীতে বিনিয়োগ করলে নিরবচ্ছিন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল 12তম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার সমাপনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। দেশীয় উদ্যোক্তাদের বিদেশি কোম্পানিগুলোর সাথে সম্পর্ক স্থাপন ও প্লাস্টিক শিল্পকে এগিয়ে নিতে এই ধরনের মেলার বিকল্প নেই বলে জানান ব্যবসায়ীরা। মেলায় বিভিন্ন মেশিনারিজ তাৎক্ষণিক অর্ডার পাওয়ার বেশ খুশি ব্যবসায়ীরাও। প্লাস্টিক শিল্পের বাহারি রঙের কাঁচামাল একসময় বিদেশ থেকে আমদানি করা হলেও এখন থেকে দেশেই তৈরি হবে এই কাঁচামাল। রাজধানীর আগারগাঁওয়ে 4 দিন ব্যাপী প্লাস্টিক মেলার শেষ দিনেও দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল এসব কাঁচামাল ও আধুনিক যন্ত্রপাতির প্রতি। কেউ বা আবার কিনে নিয়েছেন নিজেদের প্রয়োজনীয় পণ্যটি। মেশিন কিনছি এখানে, ফল পেপারের প্রিন্টিং মেশিন, প্লাস্টিক উপরে যেটা পেস্ট করা হয়, ভালো রিজনেবল প্রাইস আছে। বিদেশি কোম্পানিগুলোর সাথে সম্পর্ক বাড়াতে এবং প্লাস্টিক শিল্পকে আরো এগিয়ে নিতে এমন মেলার বিকল্প দেখছেন না দেশীয় উদ্যোক্তারা। ডে বাই ডে এটা ইনক্রিজ হচ্ছে। আমাদের যে আজকে ক্লায়েন্ট বেশ কিছু আমরা বিদেশি কোম্পানি পেয়েছি যারা নাকি আমাদের সাথে ওদের পরিচয় ছিল না, তো ইটস ভেরি ইজি টু গেট ইচ আদার। এখানে ইন্টারন্যাশনাল অনেকগুলো সাপ্লায়ার আসে এবং তাদের সাথে আমরা ভালো সোর্স পাই, আমরা র মেটেরিয়ালের সোর্স পাই, অক্সিলারি মেশিনস, মেইন মেশিনসের সোর্স পাই। তাদের বেশ ভালো সাড়া ছিল এবার। আমরা চাই মেলাটা কন্টিনিউ হইলে হবে কি, আমরা বিদেশি অনেকগুলো কাস্টমার পাবো, তাতে আমাদের দেশীয় শিল্পর অনেক উন্নতি লাভ করবে। একই সাথে মেলায় তাৎক্ষণিক অর্ডারও পেয়েছেন কোনো কোম্পানি। আমরা স্পট অর্ডার পেয়েছি, মেশিনের অর্ডার পেয়েছি 3টা, প্রায় $1 লাখ মতন আর কি। এদিকে মেলার সমাপনী অনুষ্ঠানে এ শিল্প সংশ্লিষ্ট কোম্পানিগুলোকে শিল্প নগরীতে বিনিয়োগ করার আহ্বান জানালেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। আপনাদের জন্য ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করা হচ্ছে, সেখানে যদি আপনি যান আপনি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন, নিরবিচ্ছিন্ন গ্যাস পাবেন। আজকে আমি ঘোষণা দিলাম। এবারের মেলায় দেশীয় উদ্যোক্তারা $10 মিলিয়ন অর্ডার পেয়েছেন বলে জানান মেলা কর্তৃপক্ষ। বেশ কিছু নতুন ফরেন বায়ার আমাদেরকে চেস করছে যে তোমরা তোমাদের স্যাম্পল দাও, আমরা অর্ডার প্লেস করব। মোর দেন $10 মিলিয়ন অলরেডি তাদের কাছে অর্ডার চলে আসছে। 14টি দেশের 400টি স্টলের অংশগ্রহণে এবারের মেলা সার্থক হয়েছে বলেও জানানো হয়। সেই সাথে আগামীতে মেলার পরিসর আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিলেন আয়োজকরা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। দর্শক, 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। সরাসরি চলে যাচ্ছে সেখানে। আমাদের স্পেশাল ব্রাঞ্চ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা প্রত্যেকেই এটিকে সুইপিং করব এবং আমাদের ডগ স্কোয়াডের মাধ্যমে
পুরো এলাকাকে সুইপিংয়ের আওতায় আনা হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে শহীদ মিনারের 4 সাইডে আমাদের ঢাকা মেট্রোপলিটন পুলিশের অস্ত্র রয়েছে, যেখান থেকে দূরবীক্ষণ যন্ত্রের মধ্য দিয়ে এটিকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। প্রায় 8000 পোশাকি এবং সাদা পোশাকি সদস্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের এই শহীদ মিনারের নিরাপত্তা ব্যবস্থায় সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। শহীদ মিনার কেন্দ্রিক আভ্যন্তরীণ এবং বহির্বেষ্টনী দুই দিকেই আমাদের ক্রস পেট্রোলিং ব্যবস্থা থাকবে। বিশেষ করে শহীদ মিনারের 4 সাইডে আমাদের 5টি ফুট পেট্রোল থাকবে, যেটি একটি যাবে এবং একটি আসবে, ক্রস পেট্রোল যেটাকে বলে, সেই ক্রস পেট্রোলের আওতায় নিয়ে আসবা হবে। শহীদ মিনারের 4 দিকে আমাদের একটি পোশাকি লাইনিং ব্যবস্থা থাকবে, যাতে কোনো অযাচিত অনাকাঙ্ক্ষিত ব্যক্তি কোনোভাবেই এর ভিতরে প্রবেশ করে আসতে না পারে। ইতিমধ্যে শহীদ মিনারের পুরো এলাকা আমরা হকার মুক্ত করেছি। ভাসমান দোকান এবং হকার কেউই ওই দিনে সন্ধ্যার পর থেকে 20 তারিখে এই এলাকায় ঢুকতে পারবে না। প্রস্তুত থাকবে এখানে আমাদের ফায়ার ফাইটিং টেন্ডার, আমাদের ফায়ার সার্ভিসের পক্ষ থেকে থাকবে লাইটিং ইউনিট এবং অন্যান্য ফায়ার ফাইটিং ইনস্ট্রুমেন্টস এখানে যথারীতি মোতায়েন করা হবে। ট্রাফিক ব্যবস্থাপনা যে ডাইভারশন আনা হয়েছে, ইতিমধ্যে আমাদের ডিসি ট্রাফিক বর্ণনা করেছে যে আমাদের মৎস্য ভবন, বক্সিবাজার, জানখারপুল, শাহবাগ, নীলক্ষেত, পলাশী পুরো এলাকা ওই দিনে কোনো গাড়ি রাত 8টার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের এদিকে আসতে পারবে না। আমাদের বেষ্টনী ভেদ করে এটা আসা যাবে না। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় স্টিকারযুক্ত গাড়ি যারা এখানে বসবাস করে সেইগুলো শুধুমাত্র আসতে পারবে। ইতিমধ্যে আপনাদের কাছে এই ডাইভারশনের একটি প্রেস বিজ্ঞপ্তির কপি দেওয়া হয়েছে এবং আমাদের অফিসার এটা ব্রিফ করেছে। গাড়িগুলোকে সুনির্দিষ্ট এলাকায় পার্কিং করা হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমি আপনাদের মাধ্যমে সম্মানিত নগরবাসী এবং সাধারণ জনগণকে অবহিত করতে চাই, সেটি হলো অনলি মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাষ্ট্রপতি, মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ, উপদেষ্টাবৃন্দ, মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার এবং বিরোধী দল নেতা, কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ তারা শহীদ মিনারে প্রবেশ করবেন। মৎস্য ভবন, দোয়েল চত্বর হয়ে জিমনেশিয়ার সামনে দিয়ে শহীদ মিনারে তারা প্রবেশ করবেন। এর বাইরে সাধারণ জনগণকে শহীদ মিনারে আসতে হলে পলাশী মোড় দিয়ে আসতে হবে। যে এলাকায় হোক, ইতিমধ্যে আমরা ট্রাফিক ডাইভারশন পয়েন্টে এটা উল্লেখ করেছি, যেটা ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়াতে প্রচারের ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। সবাইকে পলাশীতে আসতে হবে বিভিন্ন দিক দিয়ে এবং পলাশী থেকে জগন্নাথ হলের গেট দিয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদের সদস্যবর্গ সহ কূটনীতিকবৃন্দ সকলে পুষ্পার্ঘ্য অর্পণের পরে তারা আবার পূর্ব গেট দিয়ে শহীদ মিনারের দোয়েল চত্বর দিয়ে ফিরে যাবেন এবং তারা ফিরে যাওয়ার পরেই আমরা সাধারণ দর্শকদের জন্য জগন্নাথ হলের পলাশীর গেটটা খুলে দিব। তবে যতক্ষণ পর্যন্ত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য ভিআইপি বৃন্দ যারা দোয়েল চত্বর দিয়ে শহীদ মিনারে ঢুকবেন তারা ফুল দিয়ে এই এলাকা ত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত পলাশীর এই গেটে সকলকে অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে আমি সকলকে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিরাপত্তার স্বার্থে, শৃঙ্খলার স্বার্থে সহযোগিতা করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব। 21শে ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের নিরাপত্তা প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। আমরা সরাসরি ছিলাম সেখানে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন নিয়ে রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী সাজিদ রাজু। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রাজু।
রূপল, আপনি জানেন, আপনাকে ধন্যবাদ। আগারগাঁওয়ের পিকেএসএফ এর যে অডিটোরিয়াম, সেখানে মূলত একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। আপনি জানেন যে জাতিসংঘের ৭০তম অধিবেশনে সারা বিশ্বেই বিভিন্ন দেশের কিছু লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এগুলোকে সব মিলিয়ে বলা হয় এসডিজি বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল। এখানে মূলত যেটি হয়েছে যে অনেক বক্তারা এখানে বক্তব্য রাখছেন। সংক্ষেপে যদি সেই বিষয়গুলোকে বলি, যে এটাকে পিপলস ভয়েস বা স্ট্রেংথেনিং এসডিজিস ইমপ্লিমেন্টেশন এই শিরোনাম দেওয়া হয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের যে কথা, তাদের চাওয়া, অভাব, অভিযোগ এবং এই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সাধারণ মানুষের সেই কথাবার্তাগুলো শোনা এবং তাদের অভাব অভিযোগের ভিত্তিতে সেই টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের জন্য সরকারের কি করণীয় সেই বিষয়ে বক্তারা এখানে বক্তব্য রাখছেন। আপনি জানেন যে 17টি গোল এখানে নির্ধারণ করা হয়েছে এবং 169টি লক্ষ্যমাত্রা সেই 17টি গোলের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সেগুলো যদি অর্জন করা যায় তাহলে কেউই পিছিয়ে থাকবে না, যেটি বলা হয় যে নোবডি শুড লেফট বিহাইন্ড। অর্থাৎ কেউই এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত থাকবে না এবং সবাইকে নিয়ে সমন্বিত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করে একটি উন্নত দেশ এবং সমৃদ্ধ দেশ গঠন, এটি মূলত এসডিজির মূল লক্ষ্য। সেই লক্ষ্যে বাংলাদেশ জাতিসংঘের একটি স্বাক্ষরকারী দেশ এবং আপনারা জানেন যে এমডিজি বা মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনে বাংলাদেশ কিন্তু বেশ ভালো ভূমিকা রেখেছে। তো তারপরই কিন্তু জাতিসংঘের ৭০তম অধিবেশনে এসডিজি এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এখানে মূলত প্রথম যে গোলটিতে বলা হয়েছে দারিদ্র দূরীকরণ, অর্থাৎ সব ধরনের দারিদ্র সেটি দূরীকরণের পদক্ষেপ গ্রহণের কথা বলা হয়েছে। সব বয়সী মানুষের জন্য সমৃদ্ধ জীবন এবং স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার কথা তেমনি বলা হয়েছে। এর সেই সঙ্গে শিক্ষা, সবার জন্য শিক্ষা নিশ্চিত করা, লিঙ্গ সমতা অর্জন এবং নারীর প্রতি সহানুভূতিশীল পরিবেশ নিশ্চিত করা সহ সবার জন্য পানি এবং স্যানিটেশন নিশ্চিত করা, সেই সব বিষয়ে মূলত কথা হয়েছে। এখানে যেটি হয়েছে যে পিকেএসএফ এর যে সভাপতি ডক্টর কাজী খলিকুজ্জামান, তার সভাপতিত্বে মূলত এই সেমিনারটি আয়োজন করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে আপনারা জানেন যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে কেমন ভূমিকা পালন করতে যাচ্ছে বাংলাদেশ, সেই বিষয়গুলো মনিটরিং বা পর্যবেক্ষণের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে মুখ্য সচিব আবুল কালাম আজাদের সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের মনিটরিং সেল গঠন করা হয়েছে। সেই মুখ্য সচিব আবুল কালাম আজাদও কিন্তু আজকের এই অনুষ্ঠানে এসেছেন। সেই সঙ্গে পরিকল্পনা মন্ত্রী আহমদ মুস্তফা কামাল, তিনিও বক্তব্য রাখবেন এবং এই এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে পিকেএসএফ সহ অন্যান্য উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো কি ভূমিকা রাখতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা এখানে হবে। রূপল, এই ছিল আমার হাতে সর্বশেষ খবর। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়ন নিয়ে রাজধানীর পিকেএসএফ মিলনায়তনে এক সেমিনারের আয়োজন করা হয়েছে। আর সেমিনারের বিস্তারিত খবর জানতে আমরা এতক্ষণ ছিলাম সাজিদ রাজুর কাছে। গবেষণা ও উপন্যাসে বিশেষ অবদান রাখায় 3 জন লেখক গবেষককে জ্ঞানলোক সাহিত্য পুরস্কারে ভূষিত করেছে অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন। গতকাল জাতীয় জাদুঘরে কবি সুফিয়া কামাল মিলনায়তনে 3 জনের হাতে ক্রেস্ট ও পুরস্কারের 1 লাখ টাকা চেক তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। নরসিংদীর ওয়ারি বটেশ্বর প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে গবেষণা ও সহায়তা করার জন্য পুরস্কার পেয়েছেন নরসিংদীর হাবিবুল্লাহ পাঠান ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান। এছাড়া উপন্যাস ও বিজ্ঞান বিষয়ে লেখার জন্য পূরবী বসুকে এ বিষয়ে পুরস্কার দিয়েছে বিক্রমপুর ফাউন্ডেশন। সহজেই যেতে পারেন, বেশ কয়েকটি জায়গায় সেখানে খনন কাজ চলছে অগ্রসর বিক্রমপুরের উদ্যোগে, এবং আমি নিজে খুব সৌভাগ্যবান মনে করি যে এই উদ্যোগের সঙ্গে আমি বেশ শুরু থেকে সম্পৃক্ত থাকতে পেরেছি এবং আশা করব যে অগ্রসর বিক্রমপুর তাদের নানামুখী যে উদ্যোগ রয়েছে সেগুলো অব্যাহত রাখবে। সুযোগ সুবিধা ছাড়াই কক্সবাজারে নামে বেনামে গড়ে উঠেছে অসংখ্য হোটেল। মৌসুম বুঝে অতিরিক্ত অর্থ হাতিয়ে নিচ্ছে হোটেল মালিকরা, এমন অভিযোগ পর্যটকদের। হোটেল কর্তৃপক্ষের দাবি, প্রশাসনিক জটিলতার কারণে পর্যটকদের জন্য তেমন বিশেষ কিছু করতে পারছেন না তারা। সুজাউদ্দিন রুবেলের তথ্য, মোহাম্মদ ফরাজের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ফেনীল ঢেউ আছড়ে পড়ছে কক্সবাজারের বালুকাময় সৈকতে, পাশেই সবুজ পাহাড়। সাগর পাড়ের সত্যিকারের মনোরম পরিবেশ খোঁজে বছর জুড়ে হাজার হাজার পর্যটক ছুটে আসেন বিশ্বের দীর্ঘতম সৈকতের এই শহরে।
কিন্তু শুধুমাত্র সমুদ্র সৈকত আর হোটেল ছাড়া যেন পর্যটকদের দেখার কিছুই নেই। তাই সুযোগ সুবিধা ছাড়া নামে বেনামে গড়ে ওঠা হোটেলগুলো মৌসুম বুঝে আদায় করছে অতিরিক্ত টাকা। এতে পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় কক্সবাজার ভ্রমণের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে পর্যটকরা। আর জরাজীর্ণ 3 মোটেল নিয়ে নীরব ভূমিকায় রয়েছে পর্যটন কর্পোরেশন। ফরেস্টার মানের বলে 2000 টাকার রেন্টকে ওরা 5000 করে দিচ্ছে, এভাবে কিন্তু নিয়ে নিচ্ছে সবার থেকে। যখন আমি সিজনে আসি, যদি ওদের চাপ বেশি থাকে, 7000 টাকার যে রুমটা ওরা এটাকে 12000 টাকা বানায় ফেলা। এইসব কারণে দেখা গেছে যে আমরা এই জায়গায় আসার ইন্টারেস্টটা হারাই ফেলি। প্রশাসনিক জটিলতার কারণে পর্যটকদের জন্য কিছুই করা যাচ্ছে না বলে দাবি হোটেল মালিক সমিতির নেতার। পর্যটকদের বিনোদনের জন্য কিছু প্রোগ্রাম করার চেষ্টা করি, কিন্তু সেই প্রোগ্রামগুলো প্রশাসনিক অনুমতির যে জটিলতা, এই কয়েকটা টেবিল ঘোরা লাগে একটা অনুমতির জন্য, যার কারণে আমরা হতাশ হয়ে আর এই প্রোগ্রামগুলো করি না। পর্যটন কর্পোরেশনের ম্যানেজার জানান, আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা নিয়ে পর্যটকদের জন্য গড়ে তোলা হবে এক্সক্লুসিভ জোন। খালি যেসব জায়গা রয়েছে যেখানে উন্নয়ন করার প্রয়োজন আছে, সেই সব জায়গায় একদম আন্তর্জাতিক মানের সব সুযোগ সুবিধা সম্পন্ন এক্সক্লুসিভ ট্যুরিস্ট জোন থেকে আরম্ভ করে ট্যুরিস্টদের দিন থেকে রাত সেবা দেওয়ার জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে। সবগুলো আন্তর্জাতিক মানেরই হবে। সৈকতের এ শহরে প্রতি বছর 10 লাখের বেশি বিনোদন প্রেমীর আগমন ঘটে। সময় সংবাদ, কক্সবাজার। মুকুলে মুকুলে ভরে গেছে চাঁপাইনবাবগঞ্জের আমবাগানগুলো। গতবারের মতো এবারও বাম্পার ফলনের আশা বাগান মালিকদের। তবে পোকার আক্রমণ ও প্রতিকূল আবহাওয়া নিয়ে কিছুটা শঙ্কায় রয়েছে তাদের। পোকার আক্রমণ ঠেকাতে বালাইনাশক ব্যবহারের পরামর্শ দিয়েছেন গবেষকরা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ আল মাহবুবকে সঙ্গে নিয়ে সাইফুর রহমান রকির রিপোর্ট, আর ক্যামেরায় ছিলেন হাবিবুর রহমান পাপ্পু। গাছে গাছে মুকুল আসতে শুরু করেছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জে। আম বাগানগুলো এখন ভরে উঠেছে মুকুলে। গেল কয়েক বছরে এ অঞ্চলের উঁচু নিচু জমিতে গড়ে উঠেছে 2500-এরও বেশি ছোট বড় আম বাগান। এখানে রয়েছে ল্যাংড়া, ফজলি, গোপালভোগ, হিমসাগর, ক্ষীরসাপাত ছাড়াও দুধসর, কালীভোগ, তোতাপুরি সহ প্রায় 200-রও বেশি জাতের আম। চলতি মৌসুমে তেমন একটা কুয়াশার আধিক্য না থাকায় প্রায় 80% বাগানে মুকুল এসেছে। ভালো ফল পেতে এখন বাগান পরিচর্যার কাজে পুরোদমে ব্যস্ত মালিকরা। আবহাওয়া খারাপ হলে তো নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, স্প্রে করছি। ধরেন গিয়ে ময়লা মাটির জন্য মাছি টাছি যা আছে সব মরবে। ভালো ফলনের অগ্রসর হওয়ার জন্য আমরা প্রচুর চেষ্টা চালাচ্ছি। মুকুলে ক্ষতিকর হোপার পোকার আক্রমণ ঠেকাতে আম বাগানের মালিকরা নিয়মিত কীটনাশক প্রয়োগ করছেন। তবে বৈরী আবহাওয়াকে নিয়ে দুশ্চিন্তা কাটছে না তাদের। পোকা মাকড় এগুলো দমন হয়েছে একবার, আপাতত আবার যেগুলো এখন আক্রমণ হবে আবার স্প্রে করব। বিষ প্রয়োগ করছে কীটনাশক বিভিন্ন ধরনের, যেন এই জিনিসটা হোপার পোকা দমন হয়ে যায়। আর ফল গবেষণার সাথে জড়িত কর্মকর্তারা আমের উৎপাদন বাড়াতে বাগানে কীটনাশক প্রয়োগ সহ নানা পরামর্শ দিচ্ছেন। 70 থেকে 80% মুকুল এসে গেছে একটা গাছে। আমরা সেই সব গাছে সাইপারমেথ্রিন গ্রুপের অথবা এমিডাক্লোপিড এই গ্রুপের ঔষধ হপারকে দমন করার জন্য, এবং এর সাথে ছত্রাক একটা রোগ সেটাকে দমন করার জন্য ম্যানকোজেব গ্রুপের, যদি এইটা দেয় তাহলে আর ওই রোগগুলো হবে না, আর হপার পোকাও দমন হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী এবছর চাঁপাইনবাবগঞ্জে 24,260 হেক্টর জমির বাগানে 2 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত বছর ছিল 1,84,000 মেট্রিক টন। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। রবি আরজিআইটি লিমিটেড এর মিডিয়া এজেন্সি হিসেবে কাজ করবে হাবাস মিডিয়া বাংলাদেশ। গতকাল রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ, চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব, চিফ কর্পোরেট অ্যান্ড পিপল অফিসার মতিউল ইসলাম নওশাদ ও হাবাস মিডিয়া লিমিটেডের বাংলাদেশের চেয়ারম্যান ফরিদুর রেজা সাগর সহ 2 প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্রান্সের জাতীয় এয়ারোস্পেস জাদুঘরে স্থান পেয়েছে এয়ারবাসের সুপার জাম্বো জেট A380 মডেলের বিমানটি। এয়ারবাসের এই মডেলের তৈরি করা 4র্থ বিমান এটি। এই প্রথম পরীক্ষামূলকভাবে তৈরি করা কোনো বিমান জাদুঘরে দিয়েছে এয়ারবাস। বোয়িংয়ের 747 মডেলের জাম্বো জেটকে টেক্কা দিয়ে বর্তমান বিশ্বের সর্ববৃহৎ বিমান এটি। তবে ডাবল ডেকার এই বিমানের যাত্রী ধারণ ক্ষমতা 853 হলেও এয়ারবাসের ছোট বিমানগুলোর চাহিদাই বেশি। 2018 সালে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এই বিমান। এর মধ্য দিয়ে একবিংশ শতাব্দীর বিমানের সংযোজন হলো দেশটির এয়ারোস্পেস জাদুঘরে।
এর আগে 787 ড্রিমলাইনার মডেলের 3টি বিমান জাদুঘরে দিয়েছিল বোয়িং। দর্শক, এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর। আর ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাচ্ছে আমরা সরাসরি। ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা এখন দেখতে পাচ্ছি ডিএসসি এক্স যে প্রধান সূচকটি আছে সেটি এখন অবস্থান করছে 7 পয়েন্ট বেড়ে 5597 পয়েন্টে, এবং ডিএসসি এস অর্থাৎ সরিয়া ভিত্তিক সূচক এটি কিন্তু এখন অবস্থান করছে 3 পয়েন্ট বেড়ে 1309 পয়েন্টে, এবং ডিএসসি 30 এটি এখন 2 পয়েন্ট কমে অবস্থান করছে 2025। অর্থাৎ দেখা যাচ্ছে যে তিনটি সূচকের মধ্যে প্রথম দুইটি ডিএসসি এস এবং ডিএসসি এক্স এই দুটি সূচক কিন্তু ঊর্ধ্বমুখী অবস্থানে আছে, এবং তার পরবর্তীতে ডিএসসি 30 ইন্ডেক্সটি সেটি কিন্তু এখন সূচক কিছুটা কমে গিয়েছে। এখন জানিয়ে দিচ্ছে টাকার অঙ্কে লেনদেনের খবর। টাকার অঙ্কে এখনো পর্যন্ত 414 কোটি টাকা লেনদেন হয়েছে, যার এখনো পর্যন্ত লেনদেনকৃত শেয়ারের মধ্যে 175টির দাম বেড়েছে, দাম কমেছে 84টির, এবং দেখা যাচ্ছে যে 36টি প্রতিষ্ঠানের দাম অপরিবর্তিত অবস্থায় আছে। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি টপ 20 শেয়ারের লেনদেনের খবরাখবর। টপ 20 শেয়ারের মধ্যে প্রথমে অবস্থান করছে বারাকা পাওয়ার লিমিটেড, এটি অবস্থান করছে প্রথম অবস্থান, এবং যেটি দেখা যাচ্ছে যে সর্বশেষ লেনদেন করেছে 51 টাকা 90 পয়সা দরে, এবং সর্বোচ্চ দর উঠেছিল 52 টাকা 10 পয়সা, এবং সর্বনিম্ন দর এটি লেনদেন হয়েছে 49 টাকা 40 পয়সায়। দর্শক, দ্বিতীয় অবস্থানে আছে লঙ্কা বাংলা ফাইন্যান্স। লঙ্কা বাংলা ফাইন্যান্স অবস্থান করছে দ্বিতীয় অবস্থানে, এবং এটি সর্বশেষ লেনদেন করেছে 57 টাকা 50 পয়সা দরে, এবং সর্বোচ্চ দর উঠেছিল 58 টাকা 50 পয়সা, এবং গতকাল এই প্রতিষ্ঠানটি 57 টাকায় লেনদেন শেষ করেছিল। তৃতীয় অবস্থানে আছে এএফসি অ্যাগ্রো লিমিটেড বায়োটেক লিমিটেড, এবং এই প্রতিষ্ঠানটি তৃতীয় অবস্থানে থাকা 58 টাকা সর্বশেষ লেনদেন করেছে, এবং 58 টাকা 50 পয়সা সর্বোচ্চ দর উঠেছিল। দেখা যাচ্ছে যে গতকাল এই প্রতিষ্ঠানটি 55 টাকা 40 পয়সা লেনদেন শেষ করেছে। এরপরে চতুর্থ অবস্থানে আছে সিএমসি কামাল টেক্সটাইল লিমিটেড, এটি 26 টাকা 20 পয়সায় সর্বশেষ লেনদেন করেছে, এবং দেখা যাচ্ছে যে সর্বোচ্চ দর উঠেছিল 26 টাকা 60 পয়সা। এবং তারপরে পঞ্চম অবস্থানে আছে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড। আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড এবং 73 টাকা 90 পয়সায় সর্বোচ্চ দর উঠেছিল, 75 টাকায় সর্বোচ্চ দর উঠেছিল, এবং সর্বশেষ লেনদেন করেছে 73 টাকা 90 পয়সায়, এবং গতকাল 73 টাকা 40 পয়সায় সর্বশেষ লেনদেন করেছিল। এরপরে ধারাবাহিকভাবে ইফাদ অটোস লিমিটেড, অ্যাপোলো ইস্পাত, ডোরেন পাওয়ার, সেন্ট্রাল ফার্মা এগুলো আছে ধারাবাহিকভাবে লেনদেনের পর্যায়ক্রম অনুসারে। তো দর্শক, এই ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সর্বশেষ খবরাখবর। আবারও জানিয়ে দিচ্ছি এই সময়ের বাণিজ্যের শিরোনামগুলো। ভ্যালু অ্যাডেড সার্ভিস নিয়ে মোবাইল ফোন অপারেটরদের বিরুদ্ধে ইচ্ছে মতো রেভিনিউ আদায়ের অভিযোগ, ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র উদ্যোক্তারা, নীতিমালা করার আশ্বাস প্রতিমন্ত্রীর। লাগেজ দুর্ভোগে নাকাল বাংলাদেশ বিমানের যাত্রীরা, অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা, সীমাবদ্ধতা স্বীকার করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস চেয়ারম্যানের। সুযোগ সুবিধা ছাড়াই কক্সবাজারে নামে বেনামে গড়ে উঠেছে অসংখ্য হোটেল, মৌসুম বুঝে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ, এক্সক্লুসিভ জোন গড়ে তোলার কথা জানালেন পর্যটন কর্পোরেশন। এবং মুকুলে মুকুলে ভরে গেছে চাঁপাইনবাবগঞ্জের আম বাগানগুলো, এবারও বাম্পার ফলনের আশা, পোকার আক্রমণ ঠেকাতে বালাইনাশক ব্যবহারের পরামর্শ গবেষকদের। এই ছিল এই সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।